আমার একটা গোপন ডায়েরি আছে যেখানে আমি সব কথা লিখি। কয়েকদিন ধরে লক্ষ্য করছি ছেলের ব্যবহার অদ্ভুত। আজ রাতে সে আমার রুমে এসে বলল, মা, আমার সাথে একটা কথা আছে। আমি বই পড়ছিলাম। সে আমার পাশে বসল। আমি তোমার ডায়েরিটা পড়েছি। আমার বুকটা ধক করে উঠল। কি? আমি জানি এটা ভুল ছিল, কিন্তু আমার কৌতূহল হয়েছিল। আমি ডায়েরির কথা ভেবে লজ্জা পেলাম। সেখানে আমি লিখেছিলাম কিভাবে ছেলেকে দেখলে আমার অদ্ভুত লাগে। তুমি লিখেছিলে যে আমাকে দেখলে তোমার হৃদস্পন্দন বেড়ে যায়। আমি মুখ লুকালাম। তুমি লিখেছিলে আমার হাসি দেখলে তোমার ভালো লাগে, আমার স্পর্শে তুমি কাঁপো। আমার গলা শুকিয়ে গেল। মা, তুমি আরও লিখেছিলে যে কখনো কখনো আমাকে একজন পুরুষ হিসেবে দেখো। আমি তার দিকে তাকাতে পারছি না। আমি বুঝেছি তুমিও আমার মতো অনুভব করো। সে আমার মুখ তার দিকে ঘুরিয়ে দিল। মা, তুমি যা ডায়েরিতে লিখেছ, আমি তা বাস্তব করতে চাই। রাতের নীরবতায় আমার ডায়েরির কথাগুলো কানে বাজছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়েন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগের সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম সুমিত্রা সেন। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম প্রদীপ সেন, বয়স ৫২ বছর। আমাদের ২ সন্তান, ঋতিক আর স্নিগ্ধা। ঋতিক ২১ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। স্নিগ্ধা ১৪ বছর বয়সী, স্কুলে যায়। আমি যে ডায়েরির কথা বলেছিলাম, সেখানে আসলে আমি আমার পরিবারের অদ্ভুত স্বপ্ন আর অনুভূতির কথা লিখতাম। কিন্তু সেই ডায়েরিতে যা আমি লিখেছিলাম তা আসলে আমার চোখে দেখা এক রহস্যময় ঘটনার বর্ণনা ছিল। ঋতিক আমার ডায়েরি পড়ার পর যে কথা বলেছিল তার মানে ছিল সম্পূর্ণ আলাদা। আমার ডায়েরিতে আমি লিখেছিলাম যে কিভাবে আমাদের বাড়িতে রাতের বেলা অদ্ভুত আওয়াজ হয়। কিভাবে ঋতিক যখন রাতে পড়াশোনা করে তখন তার ঘর থেকে নীল আলো বেরিয়ে আসে, যেটা স্বাভাবিক নয়। আমি লিখেছিলাম কিভাবে তাকে দেখে আমার হৃদস্পন্দন বেড়ে যায়, কারণ আমি ভয় পাই যে তার কোনো অসুখ হয়েছে কিনা। আমার ডায়েরিতে আরও লেখা ছিল যে ঋতিকের চোখে মাঝে মাঝে অদ্ভুত একটা তেজ দেখা যায়, যেটা দেখলে মনে হয় সে কোনো গোপন শক্তি লুকিয়ে রেখেছে। আমি লিখেছিলাম কিভাবে তার হাতের স্পর্শে বৈদ্যুতিক শিহরণ অনুভব করি, যেন সে কোনো অলৌকিক ক্ষমতার অধিকারী। ঋতিক আমাকে বলেছিল যে আমার ডায়েরিতে লেখা সব কিছু সত্যি। সে বলেছিল যে আমি তাকে যেভাবে একজন পুরুষ হিসেবে দেখি সেটা তার রহস্যময় পরিচয়ের কারণে। কারণ সে আসলে একজন সাধারণ ছেলে নয়। মা, ঋতিক বলেছিল আমি তোমাকে আমার আসল পরিচয় জানাতে চাই। তুমি যা ডায়েরিতে লিখেছ তার সবটাই সত্যি। আমি সত্যিই অন্যরকম। ঋতিক উঠে দাঁড়িয়ে তার হাত দুটো আমার দিকে বাড়িয়ে দিল। হঠাৎ তার হাত থেকে একটা নরম নীল আলো বেরিয়ে এল। সেই আলো আমার চারপাশে ঘুরতে শুরু করল। মা, আমি একজন রহস্যময় ক্ষমতার অধিকারী। আমার পূর্বপুরুষরা ছিলেন প্রাচীন মিশরের জাদুবিদ্যায় পারদর্শী। আমার রক্তে সেই ক্ষমতা বহমান। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। ঋতিক তার হাত নেড়ে দিল, আর আমার ঘরের সব বই বাতাসে ভেসে উঠল। কিন্তু এই ক্ষমতার সাথে এসেছে একটা অভিশাপ। আমাদের পরিবারের উপর একটা প্রাচীন অভিশাপ আছে। প্রতি প্রজন্মে একজন করে এই ক্ষমতা নিয়ে জন্মায়, কিন্তু ২৫ বছর বয়স হলে সেই ক্ষমতা চলে যায় এবং তার জীবন শেষ হয়ে যায়। আমার মাথা ঘুরে গেল। তাহলে তোমার মাত্র ৪ বছর বাকি? হ্যাঁ মা। কিন্তু আমি একটা উপায় খুঁজে বের করেছি। আমাদের পূর্বপুরুষদের পুরনো গ্রন্থে একটা মন্ত্র আছে। যদি পরিবারের কেউ আমার সাথে মিলে সেই মন্ত্র পড়ে তাহলে অভিশাপ ভাঙতে পারে। কি? ঋতিক আমার হাত ধরল। মা, তুমি কি আমাকে সাহায্য করবে? আমাদের পুরো পরিবারকে এই অভিশাপ থেকে মুক্ত করবে? আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর বললাম, অবশ্যই বাবা। আমি তোমার সাথে আছি। ঋতিক আমাকে তার গোপন স্টাডিতে নিয়ে গেল। সেখানে দেয়ালে প্রাচীন মিশরীয় হায়ারোগ্লিফিক লেখা ছিল। মাটিতে একটা বিশাল বৃত্ত আঁকা, তার চারদিকে অদ্ভুত সব চিহ্ন। মা, এই বৃত্তের মধ্যে দাঁড়িয়ে আমাদের একসাথে মন্ত্র পড়তে হবে। কিন্তু সাবধান, মন্ত্র পড়ার সময় আমাদের হাত ছাড়া যাবে না। যদি হাত ছেড়ে দিই তাহলে আমরা দুজনেই চিরকালের জন্য এই জাদুর জগতে আটকে যাব। আমরা বৃত্তের মধ্যে দাঁড়ালাম। ঋতিক আমার হাত শক্ত করে ধরে রাখল। সে প্রাচীন ভাষা মন্ত্র পড়তে শুরু করল, আর আমি তার সাথে তাল মিলিয়ে বলতে শুরু করলাম। হঠাৎ চারদিকে বাতাস ঘুরতে শুরু করল। ঘরের সব জিনিস কাঁপতে শুরু করেছে।
নীল আলোর ঝলকানি দিয়ে পুরো ঘর ভরে গেল। মা, আরেকটু বাকি, ঋতিক চিৎকার করে বলল। হঠাৎ একটা কালো ছায়া আমাদের মাঝখানে এসে পড়ল। সেই ছায়া থেকে একটা ভয়ানক মুখ বেরিয়ে এল। তোমরা আমার অভিশাপ ভাঙতে চাও? কিন্তু তার জন্য তোমাদের একটা মূল্য দিতে হবে। তোমাদের মধ্যে একজনকে আমার সাথে চিরকালের জন্য এই অন্ধকার জগতে থেকে যেতে হবে। আমি ঋতিকের দিকে তাকালাম। সে কাঁদছিল। মা, তুমি চলে যাও। আমি এখানে থেকে যাব। না বাবা, আমি তোমার মা। তুমি বাঁচ, তোমার বোনকে দেখাশোনা করগু। না মা, আমি তোমাকে ছেড়ে যেতে পারব না। তখন হঠাৎ স্নিগ্ধার গলা শুনতে পেলাম। দিদিভাই, মা, তোমরা কোথায়? স্নিগ্ধা ঘরে ঢুকে পড়ল। সে আমাদের দেখে চিৎকার করে উঠল। মা, ভাইয়া, তোমাদের কি হয়েছে? ঋতিক বলল, স্নিগ্ধা, তুমি এখান থেকে চলে যাও। কিন্তু স্নিগ্ধা আমাদের কাছে এগিয়ে এল। না, আমি তোমাদের ছেড়ে যাব না গি। সে আমাদের হাত ধরল। হঠাৎ একটা উজ্জ্বল সোনালি আলো বেরিয়ে এল স্নিগ্ধার শরীর থেকে। কালো ছায়া চিৎকার করে উঠল। না, এ কেমন ক্ষমতা? এ তো আরও শক্তিশালী। স্নিগ্ধা বলল, আমিও জাদুর ক্ষমতা রাখি। আমার ক্ষমতা অন্ধকারের বিরুদ্ধে লড়াই করে। আমি আলোর জাদু জানি। স্নিগ্ধার সোনালি আলো কালো ছায়াকে গ্রাস করে ফেল। সেই ভয়ানক মুখ অদৃশ্য হয়ে গেল। অভিশাপ ভেঙে গেছে, ঋতিক আনন্দে চিৎকার করল। আমরা তিনজন একসাথে জড়িয়ে ধরলাম। ঋতিক বলল, মা, আসলে আমাদের পুরো পরিবারই জাদুবিদ্যার ক্ষমতা রাখে। বাবারও ক্ষমতা আছে, কিন্তু উনি সেটা লুকিয়ে রাখেন। তুমিও পার, কিন্তু তুমি সেটা জানো না গি। কি বলছো তুমি? মা, তুমি মানুষের মন পড়তে পারো। তাই তুমি সবসময় আমাদের অনুভূতি বুঝতে পারো। তুমি যখন রান্না করো, তখন তোমার ভালোবাসার জাদু খাবারে মিশে যায়, তাই আমাদের এত ভালো লাগে। স্নিগ্ধা বলল, মা, আমি ছোটবেলা থেকেই জানতাম যে আমি অন্যরকম। আমি স্বপ্নে ভবিষ্যৎ দেখতে পাই। আমি জানতাম যে আজ রাতে এমন কিছু ঘটবে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তাহলে তোমার বাবা? ঋতিক হাসল। বাবা পৃথিবীর যে কোনো জায়গার আবহাওয়া নিয়ন্ত্রণ করতে পারেন। তাই উনি আবহাওয়া বিভাগে কাজ করেন। হঠাৎ প্রদীপ ঘরে ঢুকল। কি হচ্ছে এখানে? আমি বাইরে থেকে অদ্ভুত আলো দেখতে পেলাম। আমরা সবাই হেসে উঠলাম। ঋতিক বলল, বাবা, আর লুকিয়ে রাখার দরকার নেই। আমরা সবাই জানি। প্রদীপ একটু হেসে বলল, আচ্ছা, ঠিক আছে। তাহলে আজ থেকে আমরা একসাথে আমাদের ক্ষমতা ব্যবহার করে মানুষের সেবা করব। পরের দিন থেকে আমাদের পরিবার একটা গোপন সংস্থা তৈরি করল। আমরা যারা বিপদে পড়ে অসহায় তাদের সাহায্য করতাম। ঋতিক তার জাদু বলে অসুস্থ মানুষদের সুস্থ করে তুলত। স্নিগ্ধা তার ভবিষ্যৎ দেখার ক্ষমতা দিয়ে বিপদ এড়াতে সাহায্য করত। প্রদীপ খরা আক্রান্ত এলাকায় বৃষ্টি দিত। আর আমি আমার মন পড়ার ক্ষমতা দিয়ে হারিয়ে যাওয়া মানুষদের খুঁজে বের করতাম। কিন্তু আমাদের এই কাজের খবর ছড়িয়ে পড়ল। একদিন একটা রহস্যময় সংস্থার লোকেরা আমাদের বাড়িতে এল। তাদের নেতা বলল, আমরা জানি তোমাদের অলৌকিক ক্ষমতা আছে। আমরা চাই তোমরা আমাদের সাথে যোগ দাও। আমরা পৃথিবীর সব অলৌকিক ক্ষমতাসম্পন্ন মানুষদের নিয়ে একটা বিশাল সংস্থা গড়েছি। প্রদীপ বলল, আমরা কারো অধীনে কাজ করব না। আমরা স্বাধীনভাবে মানুষের সেবা করি। তাহলে তোমাদের আমাদের শত্রু হিসেবে গণ্য করা হবে কি? সেই রাতে আমাদের বাড়িতে আক্রমণ হল। অনেক অলৌকিক ক্ষমতাসম্পন্ন মানুষ এসেছিল আমাদের বন্দী করতে। আমরা চারজন একসাথে মিলে যুদ্ধ করলাম। ঋতিক তার নীল আলো দিয়ে তাদের অস্ত্র অকেজো করে দিল। স্নিগ্ধা তার সোনালি আলো দিয়ে তাদের অন্ধ করে দিল। প্রদীপ ঝড়তুফান তুলে তাদের উড়িয়ে দিল। আর আমি তাদের মন পড়ে তাদের পরবর্তী আক্রমণের কথা জেনে নিলাম। কিন্তু তাদের সংখ্যা ছিল অনেক বেশি। আমরা চারজন একা তাদের সাথে পেরে উঠছিলাম না। তখন হঠাৎ আমাদের পাড়ার অনেক মানুষ এসে হাজির হল। তারা বলল, আপনারা আমাদের অনেক সাহায্য করেছেন। এবার আমাদের পালা। দেখলাম আমাদের পাড়ার রহিম কাকা, যিনি রাস্তায় ফুল বিক্রি করেন, তিনি তার হাত থেকে সত্যিকারের ফুল বৃষ্টি নামালেন যা আক্রমণকারীদের অচেতন করে দিল। আমাদের পাড়ার স্কুল শিক্ষিকা শারমিন আপা, তিনি তার চোখ দিয়ে এমন তেজ বের করলেন যে শত্রুরা পালিয়ে গেল। এমনকি আমাদের বাড়ির কাজের মেয়ে রুমা, সে তার হাত দিয়ে একটা অদৃশ্য দেয়াল তৈরি করল যা আমাদের রক্ষা করল। আমি বুঝলাম যে শুধু আমাদের পরিবারই নয়, আমাদের চারপাশে অনেক মানুষেরই অলৌকিক ক্ষমতা আছে।
তারা সেটা লুকিয়ে রেখে সাধারণ জীবনযাপন করছে। যুদ্ধের পর আমরা সবাই মিলে একটা গোপন সভা করলাম। সিদ্ধান্ত নিলাম যে আমরা একটা গুপ্ত সংস্থা তৈরি করব যা অসহায় মানুষদের সাহায্য করবে, কিন্তু কখনো ক্ষমতার অপব্যবহার করবে না। আমাদের সংস্থার নাম রাখলাম নীরব রক্ষক। আমরা রাতের অন্ধকারে অপরাধীদের ধরি, প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষকে বাঁচাই, কিন্তু কখনো আমাদের পরিচয় প্রকাশ করি না। ঋতিক এখন আমাদের সংস্থার তরুণ নেতা। সে তার ক্ষমতা ব্যবহার করে অসুস্থ শিশুদের সুস্থ করে তোলে। স্নিগ্ধা তার ভবিষ্যৎ দেখার ক্ষমতা দিয়ে বিপর্যয় আটকায়। প্রদীপ তার আবহাওয়া নিয়ন্ত্রণের ক্ষমতা দিয়ে খরা ও বন্যা থেকে মানুষকে রক্ষা করে। আর আমি আমার মন পড়ার ক্ষমতা দিয়ে অপহৃত মানুষদের খুঁজে বের করি। কয়েক মাস পর একদিন ঋতিক আমাকে বলল, মা, আমি একটা বিশেষ মিশনে যেতে চাই। আমি জানতে পেরেছি যে হিমালয়ের গভীরে একটা প্রাচীন মন্দির আছে যেখানে আরও শক্তিশালী জাদুর বই রয়েছে। সেগুলো দিয়ে আমরা আরও বেশি মানুষের সাহায্য করতে পারব। আমি বললাম, কিন্তু সেটা খুবই বিপজ্জনক হবে গু। মা, আমি একা যাব না। আমাদের পুরো দল যাবে গু। সেই যাত্রার জন্য আমরা প্রস্তুতি নিতে শুরু করলাম। হিমালয়ের ঠান্ডায় টিকে থাকার জন্য বিশেষ পোশাক, খাবার এবং সরঞ্জাম সংগ্রহ করলাম। কিন্তু যাত্রার আগের রাতে স্নিগ্ধা একটা ভয়ানক স্বপ্ন দেখল। সে কাঁদতে কাঁদতে আমার কাছে এল। মা, আমি স্বপ্নে দেখেছি যে আমাদের এই যাত্রায় বিপদ হবে। একজন প্রাচীন শক্তিশালী জাদুকর আমাদের আটকে রাখবে। আমি তাকে বুকে জড়িয়ে ধরলাম। চিন্তা করো না মা, আমরা সবাই একসাথে আছি। কোনো বিপদ হলে আমরা মিলে তা মোকাবেলা করব। পরের দিন সকালে আমরা যাত্রা শুরু করলাম। প্রথমে ট্রেনে, তারপর গাড়িতে, শেষে পায়ে হেঁটে। দিন তিনেক পর আমরা হিমালয়ের গভীর জঙ্গলে পৌঁছলাম। সেখানে পৌঁছে দেখি একটা বিশাল পাথরের দরজা। দরজায় প্রাচীন সংস্কৃতে কিছু লেখা আছে। ঋতিক সেই লেখা পড়ল। এখানে লেখা আছে, যে সত্যিকারের পবিত্র হৃদয় নিয়ে এসেছে সেই এই দরজা খুলতে পারবে। আমরা চারজন একসাথে দরজায় হাত রাখলাম। হঠাৎ দরজা খুলে গেল। ভেতরে একটা লম্বা সুড়ঙ্গ। আমরা সেই সুড়ঙ্গ দিয়ে হেঁটে গেলাম। অনেকক্ষণ হাঁটার পর আমরা একটা বিশাল হোলঘরে পৌঁছলাম। সেখানে হাজারো প্রাচীন বই রাখা। দেয়ালে অদ্ভুত সব চিত্র আঁকা। হঠাৎ একটা কণ্ঠস্বর শোনা গেল। কারা তোমরা? কেন এসেছ এই পবিত্র স্থানে? আমরা চারদিকে তাকালাম কিন্তু কাউকে দেখতে পেলাম না। তখন মাঝখানে একটা নীল আলো জ্বলে উঠল। সেই আলো থেকে একজন বয়স্ক সন্ন্যাসী বেরিয়ে এলেন। আমি এই মন্দিরের রক্ষক। আমার নাম গুরু অনন্তদেব। তোমরা এখানে কেন এসেছ? ঋতিক বলল, গুরুদেব, আমরা এসেছি জ্ঞান অর্জন করতে। আমরা আমাদের ক্ষমতা ব্যবহার করে মানুষের সেবা করতে চাই। গুরু অনন্তদেব আমাদের দিকে ভালোভাবে তাকালেন। তারপর বললেন, তোমাদের হৃদয় পবিত্র। কিন্তু এই জ্ঞান অর্জনের জন্য তোমাদের 3টি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। প্রথম পরীক্ষায় আমাদের সামনে একটা গভীর খাদ এসে গেল। খাদের ওপারে ছিল আমাদের গন্তব্য। গুরুদেব বললেন, এই খাদ পার হতে হলে তোমাদের নিজেদের সবচেয়ে বড় ভয়ের মুখোমুখি হতে হবে। ঋতিক প্রথমে এগিয়ে গেল। সে যেই খাদের কাছে গেছে, হঠাৎ তার সামনে একটা বিশাল আয়না দেখা দিল। আয়নায় দেখা গেল ঋতিক তার ক্ষমতা ব্যবহার করে অন্যদের ক্ষতি করছে। ঋতিক কাঁপতে শুরু করল। না, আমি কখনো এমন করব না। সে চোখ বন্ধ করে বলল, আমি আমার ক্ষমতা কখনো ভুল কাজে ব্যবহার করব না। আমি শুধু ভালো কাজেই ব্যবহার করব। আয়নার চিত্র অদৃশ্য হয়ে গেল, আর ঋতিক উড়ে গিয়ে খাদের ওপারে পৌঁছল। এবার স্নিগ্ধার পালা। তার সামনে আয়নায় দেখা গেল সে তার ভবিষ্যৎ দেখার ক্ষমতা ব্যবহার করে মানুষকে ভুল তথ্য দিচ্ছে। স্নিগ্ধা কেঁদে বলল, না, আমি কখনো মিথ্যা বলব না। আমি সবসময় সত্য বলব, যতই কঠিন হোক না কেন। সেও খাদ পার হয়ে গেল। প্রদীপের সামনে আয়নায় দেখা গেল সে তার আবহাওয়া নিয়ন্ত্রণের ক্ষমতা ব্যবহার করে প্রকৃতির ক্ষতি করছে। প্রদীপ বলল, আমি প্রকৃতির বন্ধু। আমি কখনো প্রকৃতির ক্ষতি করব না। আমি সবসময় প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে কাজ করব। সেও পার হয়ে গেল। এবার আমার পালা। আমার সামনে আয়নায় দেখা গেল আমি আমার মন পড়ার ক্ষমতা ব্যবহার করে মানুষের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করছি। আমি বললাম, আমি কখনো কারো গোপনীয়তা নষ্ট করব না। আমি আমার ক্ষমতা শুধু তখনই ব্যবহার করব যখন কেউ সত্যিই সাহায্যের দরকার হবে। আমিও খাদ পার হয়ে গেলাম। দ্বিতীয় পরীক্ষায় আমাদের সামনে 4টি রাস্তা দেখা দিল।
একটি রাস্তায় অনেক সোনারূপা, একটিতে ক্ষমতার মুকুট, একটিতে বিখ্যাত হওয়ার পুরস্কার, আর একটিতে শুধু একটা সাধারণ ফুল। গুরুদেব বললেন, তোমরা 4 জন 4টি রাস্তা বেছে নাও। আমরা 4 জনেই সেই সাধারণ ফুলের রাস্তা বেছে নিলাম। গুরুদেব হেসে বললেন, তোমরা ঠিক পথ বেছেছ। সত্যিকারের জ্ঞান কখনো সম্পদ, ক্ষমতা বা খ্যাতিতে পাওয়া যায় না। সত্যিকারের জ্ঞান পাওয়া যায় নিরহংকার সরল হৃদয়ে। তৃতীয় পরীক্ষায় আমাদের সামনে একটি অসুস্থ শিশু এনে দেওয়া হল। বলা হলো, এই শিশুকে সুস্থ করতে হলে আমাদের মধ্যে একজনকে নিজের ক্ষমতা চিরকালের জন্য ত্যাগ করতে হবে। আমরা 4 জনেই একসাথে বললাম, আমরা সবাই আমাদের ক্ষমতা ত্যাগ করতে রাজি। গুরুদেব অবাক হয়ে বললেন, কিন্তু তোমাদের ক্ষমতা চলে গেলে তোমরা আর অন্যদের সাহায্য করতে পারবে না। ঋতিক বলল, গুরুদেব, ক্ষমতা থাকুক বা না থাকুক, আমরা মানুষের সেবা করব। ক্ষমতা ছাড়াও অনেক উপায় আছে মানুষের সাহায্য করার। গুরুদেব খুশি হয়ে বললেন, তোমরা সত্যিকারের জ্ঞান অর্জন করেছ। তোমাদের এই মহৎ হৃদয়ের জন্য আমি তোমাদের ক্ষমতা আরও বাড়িয়ে দিচ্ছি, এবং সেই সাথে তোমাদের দিচ্ছি জ্ঞানের সবচেয়ে বড় উপহার, সত্যিকারের ভালোবাসা। তিনি আমাদের মাথায় হাত রাখলেন। হঠাৎ আমাদের সবার মাথায় একটা সোনালি আলো জ্বলে উঠল। এখন তোমরা শুধু ক্ষমতার অধিকারী নও, তোমরা ভালোবাসার অধিকারীও। তোমাদের ভালোবাসা দিয়ে তোমরা এই পৃথিবীতে শান্তি আনতে পারবে। আমরা মন্দির থেকে বেরিয়ে এসে দেখলাম আমাদের ক্ষমতা সত্যিই বেড়ে গেছে। কিন্তু সবচেয়ে বড় কথা হল, আমরা বুঝতে পারলাম যে ক্ষমতার চেয়েও বড় শক্তি হল ভালোবাসা। বাড়ি ফিরে আমরা আমাদের নীরব রক্ষক সংস্থার কাজ আরও বিস্তৃত করলাম। এখন আমরা শুধু বিপদে পড়া মানুষদের সাহায্য করি না, আমরা মানুষের মনেও শান্তি আনার চেষ্টা করি। ঋতিক এখন তার নিরাময়ের ক্ষমতা ব্যবহার করে শুধু শরীরের রোগী সারায় না, মনের রোগও সারায়। যারা বিষণ্ণতায় ভোগে, যারা একা লাগে, তাদের মনেও আলো ফিরিয়ে আনে। স্নিগ্ধা তার ভবিষ্যৎ দেখার ক্ষমতা ব্যবহার করে মানুষকে ভালো পথ দেখায়। যারা জীবনে পথ হারিয়ে ফেলেছে, তাদের সঠিক দিক নির্দেশনা দেয়া। প্রদীপ তার আবহাওয়া নিয়ন্ত্রণের পাশাপাশি এখন পরিবেশ রক্ষার কাজও করে। যেখানে পরিবেশ নষ্ট হয়েছে সেখানে আবার সবুজ ফিরিয়ে আনে। আর আমি আমার মন পড়ার ক্ষমতা ব্যবহার করে পারিবারিক সমস্যা সমাধান করি। স্বামী স্ত্রীর মধ্যে, বাবা মার সাথে সন্তানের মধ্যে যে ভুল বোঝাবুঝি হয়, সেগুলো দূর করে দিই। একদিন আমাদের সংস্থার কাছে একটি বিশেষ চিঠি এল। চিঠিতে লেখা ছিল যে পৃথিবীর অন্যান্য দেশেও আমাদের মতো গোপন সংস্থা আছে। তারা চায় আমরা সবাই মিলে একটি আন্তর্জাতিক সংস্থা গঠন করি। আমরা সিদ্ধান্ত নিলাম সেই সভায় যোগ দিব। সভাটি হবে ইংল্যান্ডের একটি গোপন স্থানে। সেখানে পৌঁছে আমরা দেখলাম বিভিন্ন দেশ থেকে অনেক পরিবার এসেছে। সবারই আমাদের মতো অলৌকিক ক্ষমতা আছে। জাপান থেকে এসেছে তানাকা পরিবার। তারা তাদের মন দিয়ে জিনিসপত্র নাড়াচাড়া করতে পারে। আমেরিকা থেকে এসেছে জনসন পরিবার। তারা সময় ধীর করতে বা দ্রুত করতে পারে। ফ্রান্স থেকে এসেছে ডুপন্ট পরিবার। তারা মানুষের স্মৃতি মুছে দিতে বা ফিরিয়ে আনতে পারে। ব্রাজিল থেকে এসেছে সিলভা পরিবার। তারা গাছপালা আর পশুপাখির সাথে কথা বলতে পারে। আফ্রিকা থেকে এসেছে কনগো পরিবার। তারা মাটির নিচে লুকানো জিনিস খুঁজে বের করতে পারে। সবাই সিদ্ধান্ত হল যে আমরা সবাই মিলে বিশ্ব শান্তি রক্ষক নামে একটি গোপন সংস্থা গঠন করব। আমাদের উদ্দেশ্য হবে পৃথিবীতে শান্তি বজায় রাখা, প্রাকৃতিক দুর্যোগে সাহায্য করা, আর অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা। কিন্তু আমাদের একটি নিয়ম ঠিক করা হল, আমরা কখনো রাজনীতিতে হস্তক্ষেপ করব না, কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাব না। আমরা শুধু মানবিক সাহায্যের কাজ করব। এই নতুন সংস্থার প্রথম মিশন ছিল ইন্দোনেশিয়ায়, যেখানে একটি বড় ভূমিকম্প হয়েছিল। আমরা সবাই মিলে সেখানে গিয়ে উদ্ধার কাজ চালালাম। তানাকা পরিবার তাদের ক্ষমতা দিয়ে ভারী ধ্বংসস্তূপ সরিয়ে দিল। জনসন পরিবার সময় ধীর করে দিয়ে আহত মানুষদের বাঁচানোর জন্য বেশি সময় পেতে সাহায্য করল। আমাদের পরিবার আহতদের সুস্থ করে তুলল এবং খাবার পানির ব্যবস্থা করল। এই মিশনের পর আমরা বুঝলাম যে একসাথে কাজ করলে আমরা অনেক বেশি মানুষের সেবা করতে পারি। কিন্তু আমাদের এই কার্যক্রমের খবর পেয়ে সেই পুরানো রহস্যময় সংস্থা আবার আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করল। তারা চায় সব অলৌকিক ক্ষমতাসম্পন্ন মানুষ তাদের নিয়ন্ত্রণে থাকুক। একদিন রাতে আমাদের বাড়িতে আবার আক্রমণ হল। কিন্তু এবার তারা এসেছিল আরও শক্তিশালী অস্ত্র নিয়ে। তাদের কাছে এমন যন্ত্র ছিল যা আমাদের ক্ষমতা নিষ্ক্রিয় করে দিতে পারে। আমরা বুঝতে পারলাম যে এই যুদ্ধ শুধু আমাদের একার নয়। এটি ভালো আর মন্দের মধ্যে যুদ্ধ। ঋতিক তার বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের কাছে সাহায্য চাইল। স্নিগ্ধা তার স্কুলের শিক্ষকদের বলল।
প্রদীপ তার অফিসের সহকর্মীদের জানাল। আর আমি আমাদের পাড়ার মানুষদের কাছে গেলাম। আশ্চর্যের বিষয় হল অনেকেই এগিয়ে এল আমাদের সাহায্য করতে। যদিও তাদের অলৌকিক ক্ষমতা নেই, কিন্তু তাদের আছে ভালোবাসা আর সাহসিকতা। ঋতিকের বন্ধু অমিত, যে ইঞ্জিনিয়ারিং পড়ে, সে আমাদের জন্য বিশেষ যন্ত্র বানিয়ে দিল যা শত্রুদের অস্ত্র নিষ্ক্রিয় করে দিতে পারে। স্নিগ্ধার শিক্ষিকা রেবেকা ম্যাডাম, যিনি একজন সাইকোলজিস্ট, তিনি আমাদের মানসিকভাবে প্রস্তুত করলেন যুদ্ধের জন্য। প্রদীপের সহকর্মী করিম ভাই, যিনি একজন সাংবাদিক, তিনি আমাদের শত্রুদের সম্পর্কে গোপন তথ্য সংগ্রহ করে দিলেন। আর আমাদের পাড়ার মানুষেরা আমাদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে দিল। চূড়ান্ত যুদ্ধের দিন আমরা প্রস্তুত ছিলাম। শত্রুরা এসেছিল বিশাল বাহিনী নিয়ে। কিন্তু আমাদের পাশে ছিল আমাদের বিশ্ব শান্তি রক্ষক দলের সবাই এবং হাজারো সাধারণ মানুষ যারা ভালোর পক্ষে দাঁড়িয়েছিল। যুদ্ধটা ছিল রাতভর। আমরা আমাদের ক্ষমতা ব্যবহার করে যতটা পারি ক্ষতি এড়াতে চেষ্টা করেছি। আমাদের উদ্দেশ্য ছিল শত্রুদের পরাজিত করা, কিন্তু তাদের হত্যা করা নয়। যুদ্ধের শেষে যখন আমরা জিতলাম, তখন দেখলাম যে শত্রুদের নেতা আসলে একজন বিভ্রান্ত মানুষ। সে মনে করত যে অলৌকিক ক্ষমতাসম্পন্ন মানুষরা সাধারণ মানুষদের জন্য বিপজ্জনক। আমি আমার মন পড়ার ক্ষমতা দিয়ে তার হৃদয়ে ভালোবাসা পৌঁছে দিলাম। সে বুঝতে পারল যে তার ভুল ছিল। সেই নেতা, যার নাম ছিল ভিক্টর, সে আমাদের কাছে ক্ষমা চাইল। আমি ভুল ছিলাম। আমি মনে করতাম তোমরা ক্ষমতার অপব্যবহার করবে। কিন্তু আমি দেখেছি তোমরা শুধু ভালো কাজেই তোমাদের ক্ষমতা ব্যবহার করগু। আমরা তাকে ক্ষমা করে দিলাম এবং তাকে আমাদের দলে যোগ দিতে আমন্ত্রণ জানালাম। এইভাবে আমাদের বিশ্ব শান্তি রক্ষক সংস্থা আরও বড় হয়ে উঠল। এখন আমাদের সদস্য সংখ্যা হাজারের উপরে। আমাদের মধ্যে যেমন অলৌকিক ক্ষমতাসম্পন্ন মানুষ আছে, তেমনি আছে সাধারণ মানুষও যারা তাদের দক্ষতা আর ভালোবাসা দিয়ে মানুষের সেবা করে। আজ আমার এই গল্প বলতে বলতে ঋতিক আমার পাশে এসে বসেছে। সে এখন 23 বছরের একজন তরুণ, কিন্তু তার মধ্যে রয়েছে একজন প্রাজ্ঞ মানুষের বুদ্ধিমত্তা। মা, ঋতিক বলল, তুমি কি জানো আমাদের সবচেয়ে বড় অর্জন কি? আমি জিজ্ঞেস করলাম, কি বাবা? আমরা প্রমাণ করেছি যে ক্ষমতা মানুষকে অহংকারী বানায় না, যদি সেই ক্ষমতার সাথে থাকে ভালোবাসা। আমরা দেখিয়েছি যে অসাধারণ ক্ষমতা থাকলেও মানুষ নম্র আর বিনয়ী থাকতে পারে। স্নিগ্ধাও আমাদের কথোপকথনে যোগ দিল। আর আমরা এটাও প্রমাণ করেছি যে পরিবারের শক্তিই সবচেয়ে বড় শক্তি। আমরা যদি একা একা কাজ করতাম, কখনোই এতটা অর্জন করতে পারতাম না। প্রদীপ আমার অন্য পাশে বসে বলল, আর সবচেয়ে বড় কথা হল, আমরা বুঝেছি যে অলৌকিক ক্ষমতা না থাকলেও মানুষ মহান কাজ করতে পারে। আমাদের পাড়ার সাধারণ মানুষেরা যেভাবে আমাদের সাহায্য করেছে, সেটা কোনো জাদুর চেয়ে কম নয়। আমি আমার পরিবারের সবাইকে জড়িয়ে ধরলাম। আমার মনে পড়ল সেই প্রথম রাতের কথা যখন ঋতিক আমাকে বলেছিল যে সে আমার ডায়েরি পড়েছে। সেই রাত থেকে আমাদের জীবনে যে পরিবর্তন এসেছে তা কল্পনাতীত। তোমরা জানো, আমি বললাম, আমি আমার ডায়েরিতে এখন আর গোপন কথা লিখি না। এখন আমি লিখি আমাদের পরিবারের গর্বের কাহিনী, আমাদের সাফল্যের গল্প, আর আমাদের ভবিষ্যতের স্বপ্নের কথা। ঋতিক হেসে বলল, এবার আমিও সেই ডায়েরি পড়তে পারি, তাই না মা? আমরা সবাই হেসে উঠলাম। অবশ্যই বাবা। এখন আমাদের মধ্যে কোনো গোপনীয়তা নেই। আমরা একসাথে, আমরা একটি পরিবার, আমরা একটি দল। সেই রাতে আমরা 4 জন একসাথে বেরিয়ে আকাশের দিকে তাকালাম। তারায় ভরা আকাশ দেখে মনে হচ্ছিল যেন পুরো বিশ্বব্রহ্মাণ্ড আমাদের আশীর্বাদ করছে। ঋতিক বলল, মা, আমাদের পরবর্তী মিশন কি হবে? আমি বললাম, আমাদের পরবর্তী মিশন হবে এই পৃথিবীতে আরও বেশি ভালোবাসা ছড়ানো। আমরা মানুষকে শেখাব